নমস্কার, দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। আজকে বেদান্ত সার অনুসরণে যে অদ্বৈত বেদান্ত আমরা করছি সেটার সেশন 9। আগের সেশন অব্দি আমরা যেগুলো দেখেছিলাম সেখানে আমরা লাস্ট পেয়েছিলাম পঞ্চবায়ুর লক্ষণ। তো সেখান থেকে আজকে এগোবো। তার আগে প্রার্থনার মাধ্যমে আজকে সেশনটা শুরু করে নিচ্ছি। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ श्री गुरुभ्यो नमः। हरिः ॐ। আচ্ছা, তাহলে আমরা লাস্ট সেশনে দেখেছিলাম মনোময় কোষ। তার আগে আমরা চিত্ত অহংকারের ধারণা, বিজ্ঞানময় কোষ, বুদ্ধির পরিচয়, মনের পরিচয়, অনেকগুলো পয়েন্ট আগের সেশনে দেখেছিলাম। আমি খুব সংক্ষেপে সেটা আরেকবার রিভিশন করে নিয়ে আজকে নতুন জায়গাটায় যাচ্ছি। তো আমরা কি দেখলাম, যখন সূক্ষ্মভূত থেকে সূক্ষ্ম শরীর উৎপন্ন হচ্ছে আর স্থূল ভূত উৎপন্ন হচ্ছে, কি হচ্ছে যে সূক্ষ্ম শরীর এবং স্থূল ভূত হচ্ছে ক্ষিতিয়ব, তেজ, মরুদ, বোম। আর সূক্ষ্ম শরীর দেখেছিলাম আমরা 17টি অবয়ব বিশিষ্ট। 17টি অবয়ব কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ বায়ু, মন, বুদ্ধি। এইগুলোকে টোটাল করলে হচ্ছে 17। তাহলে এই হচ্ছে 17টি অবয়ব বিশিষ্ট সূক্ষ্ম শরীর আর পঞ্চভূত। তো এবার আমরা দেখলাম সূক্ষ্ম শরীরের মধ্যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আসছে। তো জ্ঞানেন্দ্রিয় গুলো কিভাবে উৎপত্তি হয়েছে দেখতে গিয়ে আমরা পেলাম যে আকাশাদি, এইগুলো যে পঞ্চভূত, সেগুলোর যে সাত্বিক অংশ, সেই সাত্বিক অংশ থেকে জ্ঞানেন্দ্রিয়ের উৎপত্তি হয়েছে। এবার এখানে বিষয়টা বোঝা দরকার যে সাত্বিক অংশ কেন। আমরা যদি দেখি যে জ্ঞানেন্দ্রিয় কেন সাত্বিক অংশ থেকে উৎপন্ন হচ্ছে, এই প্রশ্নটা আমাদের মনে আসতে পারে। কেন উৎপন্ন হচ্ছে, যে আমরা ভালো করে বিচার করলে কি বুঝবো যে জ্ঞানেন্দ্রিয় আমাদের কিসে সাহায্য করছে? বাইরের জগতের যে বস্তু রয়েছে সেটাকে জানতে। অর্থাৎ এটা একটা ইনপুট ডিভাইসের মতন কাজ করছে, যদি আমরা মেশিন বা কম্পিউটারের দিক দিয়ে বিচার করি। তো এক কথায় রিফ্লেক্ট করছে বলা যায়। বেদান্তের প্রেক্ষিত থেকে আমরা রিফ্লেকশন কথাটা ব্যবহার করতে পারি। তো জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে যখন আমরা কিছু জানছি, রিফ্লেক্ট করছে বা আমাদের মধ্যে আসছে, তার মানে এটা স্বচ্ছ। এবং এই গুণটা কিন্তু সত্ত্বগুণের মধ্যেই রয়েছে। স্বচ্ছতার এই ধর্মটা সত্ত্বগুণের মধ্যে রয়েছে। সেই কারণে আকাশাদির সাত্ত্বিক অংশ থেকে জ্ঞানেন্দ্রিয়ের উৎপত্তি। তারপরে আমরা পেলাম বুদ্ধি। বুদ্ধি হচ্ছে এক প্রকার অন্তঃকরণ বৃত্তি। অন্তঃকরণ বৃত্তি অর্থাৎ বুদ্ধি হচ্ছে নিশ্চয়ত্মিকা। মানে আমরা বুদ্ধির মাধ্যমে কিছু না কিছু নিশ্চয় করছি, ডিসাইড করছি, একটা কোনো নির্ণয় গ্রহণ করছি। তারপরে পেলাম মন। মন হচ্ছে সংকল্প বিকল্পাত্মক। এটাও অন্তঃকরণ বৃত্তি বা সংকল্প বিকল্পাত্মক। কি, আমাদের মনের মধ্যে অনেক দ্বন্দ্ব চলে, যে এটা করব না ওটা করব, এটা ঠিক না ওটা ঠিক, এটা করা উচিত কি ওটা করা উচিত, অনেক অপশন। তো সংকল্প বিকল্প একটা এসে যাচ্ছে, সেটা হচ্ছে মনের কাজ। এবার এর থেকে চিত্ত আর অহংকারের ধারণা আমরা পাচ্ছি। এখানে কি বলছে যে চিত্ত আর অহংকার এ দুটো মন আর বুদ্ধির মধ্যেই অন্তর্ভুক্ত। যখন আমরা কোনো কিছু অনুসন্ধান করছি বা স্মরণ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে চিত্ত। আর যখন আমাদের মধ্যে অহংভাবটা আসছে, তখন সেটা হয়ে যাচ্ছে অহংকার। অহংভাব মানে কিন্তু এখানে গর্বের কথা বলা হচ্ছে না। এখানে অহংভাব বলতে আমি বোধকটাকেই বোঝানো হচ্ছে। মানে আমি যদি বলি আমি স্পন্দিতা বা আমি দর্শনের ছাত্রী, এইগুলোই কিন্তু অহংভাবের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এখানে কিন্তু গর্বের কথা বলা হচ্ছে। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। গর্বটা প্রাইড, আর অহংকারটা কিন্তু সেই প্রাইড নয়। আমরা বাংলায় যদিও গর্ব অর্থেই অহংকার শব্দটা ব্যবহার করে থাকি, কিন্তু সংস্কৃতে যেখানে এই অহংকার শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু গর্ব অর্থে নয়। অহংকার কি? যখন কোনো মানুষ, মানে প্রাইড কি, সরি, অহংকার কি বলবো না, যখন আহ, কোনো মানুষ গর্ব করছে যে এটা আমার আছে, এটা তোমার নেই, বা কাউকে তুচ্ছ জ্ঞান করা এবং নিজেকে বেশি কিছু মনে করা,
এই যে ভাবটা, সেটাকে আমরা গর্ববোধ বা গর্ব করা বা প্রাইড বলে থাকি, যেটা নিন্দনীয়। কিন্তু এই অহংবোধটা কিন্তু আমাদের ব্যবহারিক জীবনের খুব কমন একটা ম্যাটার। এটা সবার মধ্যে থাকে। সামান্য আমরা নিজেদের পরিচয় দিতে গেলেও সেই আমি শব্দটা ব্যবহার করছি। এটা কোনো দোষের নয়, এটা ব্যবহারিক সত্তা যেটা আমাদের মধ্যে রয়েছে। মানে বেদান্তের যে তিনটে সত্তা আমরা পাই, প্রাতিভাসিক যেটা ভ্রম, যার মধ্যে এই ভ্রমের কথা আসছে, স্বপ্নাবস্থার কথা আসছে, আর ব্যবহারিক সত্তা পারমার্থিক সত্তা। পারমার্থিক সত্তা মানে ব্রহ্মের জ্ঞান, চরম জ্ঞান, চরম অবস্থা। আর মাঝখানে মিডল যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে ব্যবহারিক জগৎ। এই অহং ভাবটা সেখানেই আসছে। আমি এইরূপ অভিমানাত্মিকা অন্তঃকরণ বৃত্তি। আমার হাত, আমার পা, আমার দেহ, আমার চশমা, আমার বই, আমার খাতা, এগুলো কিন্তু গর্ব নয়। এগুলো আমি আমার হিসেবে জানছি। এবং এখান থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এসে যায়। আমি যেরকম বলছি আমার বই, মানে বইটা আমার থেকে পৃথক। সেরকম ভাবে যখন আমি বলছি আমার দেহ, আমার ইন্দ্রিয়, আমার হাত, আমার পা, সেটাও কিন্তু তার মানে বোঝাচ্ছে যে আমার থেকে পৃথক। এই আমিটা কোথাও না কোথাও গিয়ে সেই শুদ্ধ চৈতন্যকেই ইন্ডিকেট করছে, কিন্তু ওই ব্যষ্টি অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন সেটা। তারপরে আমরা কি পেলাম? বিজ্ঞানময় কোষ। কি বলছে? যখন জ্ঞানেন্দ্রিয়, বুদ্ধি জ্ঞানেন্দ্রিয়ের সাথে মিলিত হয়। এই যে বুদ্ধির কথা আমরা জানলাম, সেই বুদ্ধি মানে যেটা হচ্ছে নিশ্চয়াত্মিকা, যেটার মাধ্যমে আমরা কিছু ডিসাইড করছি, সেই বুদ্ধি যখন জ্ঞানেন্দ্রিয়ের সাথে মিলিত হচ্ছে তখন সেটা বিজ্ঞানময় কোষ হচ্ছে। মানে আমরা এই যে কর্তা জ্ঞাতা ভোক্তা, মানে জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমেই আমরা সব ইনপুট গুলো পাচ্ছি। কর্তৃত্ব, ভোক্তৃত্ব, সুখিত্ব, দুঃখিত্ব আদি, এই যে বোধগুলো, এইগুলো কিন্তু বিজ্ঞানময় কোষের দ্বারাই হচ্ছে। হুম। তো এটা, পরেরটা আসছে মনোময় কোষ। এই হিসেবে তুমি আমার মনে রাখতে সুবিধা হবে যে যখন আমাদের মনের সাথে জ্ঞানেন্দ্রিয় যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে মনোময় কোষ। তার মানে বিজ্ঞানময় কোষ হচ্ছে যখন বুদ্ধির সাথে যুক্ত হচ্ছে। তো মনোময় কোষ, জ্ঞানেন্দ্রিয় যখন মনের সঙ্গে যুক্ত হয় তখন সেটা মনোময় কোষ। এবার আসছে পাঁচটা কর্মেন্দ্রিয় বলেছিলাম, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। এখানে আকাশ আদি নাম রজ অংশ। রজ অংশ কেন? রজগুণের ধর্ম কি? চঞ্চলতা, কর্মপ্রবণতা। তো রজগুণের মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটিটা আসে। তো কর্ম করার জন্য যে ইন্দ্রিয়গুলো, তাকেই কর্মেন্দ্রিয় বলা হচ্ছে। এবং সেই কর্মেন্দ্রিয় তাই উৎপন্ন হচ্ছে রজগুণ থেকে। আকাশ আদি যে পঞ্চভূত আর রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে কর্মেন্দ্রিয়। তারপরে আসছে পঞ্চবায়ু, যেটাকে বলা হচ্ছে বায়ব, পান, আপান, ব্যান, উদান, সমান। এই বায়ুগুলো সম্পর্কেও আগের সেশনে বলেছিলাম, আলাদা করে এখানে আর রিপিট করছি না। যে কোন বায়ু কোনখানে থাকছে এটার একটা ব্যাখ্যা। কিন্তু আমরা সাংখ্য মত যদি দেখি, সেখানে পঞ্চবায়ুর ব্যাখ্যাটা একটু অন্যভাবে পাই। সেটা বেদান্তে পুরোপুরি স্বীকার্য নয়। বেদান্তের মতে এগুলো ওই আহ বায়ু পঞ্চকের মধ্যে বা পঞ্চপ্রাণের মধ্যেই অন্তর্ভুক্ত। তো কপিল মতাবলম্বী যারা সাংখ্য দর্শনের আহ স্বীকৃতি দেন, সাংখ্য দর্শনকে মানেন, তারা কি বলছেন? যে নাগ, কুর্ম, ক্রিকর, দেবদত্ত, ধনঞ্জয়, এই নাম পাঁচটে নামক পাঁচটি বায়ু আছে। তো নাগবায়ুর কাজ হচ্ছে উদগীরণ, কূর্মের কাজ হচ্ছে উন্মীলন, অর্থাৎ চোখের যে বিকাশ সংকোচন হয় সেটা। ক্রিকর বায়ুর কাজ হচ্ছে ক্ষুধা জন্মানো। দেবদত্ত হচ্ছে জিহ্বন করায়, জিহ্বন মানে হচ্ছে হাই তোলা। ধনঞ্জয় শরীরের পুষ্টি সাধন করে। আবার কেউ কেউ বলেন এই নাগাদি, কেউ কেউ অর্থাৎ বেদান্তিগণের কথা বলা হচ্ছে যে এই নাগাদি পঞ্চবায়ু প্রাণাদি পঞ্চকের অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রাণাদি পঞ্চক যে পাঁচটি বায়ু সেটার অন্তর্ভুক্ত। তো এটা সাংখ্যমত। সাংখ্যমতে এই নামগুলো আসছে, শর্ট কোয়েশ্চেনে যদি জিজ্ঞাসা করে লিখতে পারবে। এরপরে আসছে প্রাণ পঞ্চকের উৎপত্তি কিভাবে হচ্ছে। যে আমরা এতক্ষণ দেখলাম জ্ঞানেন্দ্রিয় সপ্ত অংশ থেকে, কর্মেন্দ্রিয় রজ অংশ থেকে, আকাশাদির সপ্ত অংশ রজ অংশ থেকে উৎপত্তি হচ্ছে। তো
এই যে প্রাণ পঞ্চকের আমরা আলোচনা করলাম, এই প্রাণ পঞ্চক কিভাবে উৎপন্ন হচ্ছে, এখান থেকে আমরা আজকের সেশনে আসছি। না, আজকের সেশনটা শুরু করলাম সাংখ্যের মত থেকেই, সেখান থেকে। তো এখানে কি বলছে, এটাও রজ অংশ থেকেই উৎপন্ন হচ্ছে। প্রাণাদি পঞ্চক যে আকাশাদি পঞ্চভূতের মিলিত রজ অংশ, সেখান থেকেই উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যখন প্রাণাদি পঞ্চক উৎপন্ন হচ্ছে, সেটা রজগুণের মিলিত অংশ থেকে উৎপন্ন হচ্ছে। আর যখন পাঁচটা কর্মেন্দ্রিয়, তখন কিন্তু পৃথক পৃথক রজ অংশ থেকে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ পাঁচটা কর্মেন্দ্রিয় পৃথক পৃথক রজ অংশ থেকে উৎপন্ন হচ্ছে। আর যখন পঞ্চ প্রাণ উৎপন্ন হচ্ছে, তখন আকাশাদি পঞ্চভূতের মিলিত রজ অংশ থেকে উৎপন্ন হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা, তারপরে আছে প্রাণময় কোষ। প্রাণময় কোষ কি? প্রাণময় কোষ কি? প্রাণময় কোষ হচ্ছে যখন এই পঞ্চ প্রাণ পঞ্চ কর্মেন্দ্রিয়ের সাথে মিলিত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে প্রাণময়। পঞ্চ প্রাণ পঞ্চ কর্মেন্দ্রিয়ের সাথে যুক্ত হচ্ছে, তখন সেটা প্রাণময় কোষ উৎপন্ন করছে। আর এটা ক্রিয়াত্মক বলে, এটা রজ অংশের কার্য। কারণ আমি একটু আগেই বললাম যে রজগুণ যেটা, রজ অংশ যেটা, সেটার ধর্ম বা কার্য কি? ক্রিয়া, অ্যাক্টিভিটি, চঞ্চলতা। তো সেই কারণে রজগুণের অন্তর্ভুক্ত হচ্ছে, রজ অংশের কার্য হচ্ছে। তারপর আমরা কি কোষ ভেদে দেখবো, কোষ ভেদে জীবের অবস্থাভেদ এবং সূক্ষ্ম শরীর। তো আমরা যখন দেখছি যে কোষ ভেদে জীবের অবস্থাভেদ আর সূক্ষ্ম শরীর, এখানে কি বলা হচ্ছে যে এই কোষ সমূহের মধ্যে বিজ্ঞানময় কোষ জ্ঞান শক্তি বিশিষ্ট বলে কর্তা। বিজ্ঞানময় কোষ কি হচ্ছে? জ্ঞানেন্দ্রিয় প্লাস বুদ্ধি, তো জ্ঞান শক্তি বিশিষ্ট বলে কর্তা। মনোময় কোষ ইচ্ছা শক্তি বিশিষ্ট বলে করণ। মনোময় কোষ কি? জ্ঞানেন্দ্রিয় প্লাস মন। প্রাণময় কোষ ক্রিয়া শক্তি বিশিষ্ট বলে কার্যরূপ। তাহলে কি হলো? কর্তা, করণ আর কার্য। করণ মানে অসাধারণ কারণ, তাহলে কর্তা, অসাধারণ কারণ আর কার্য। দেন আসছে নিজস্ব যোগ্যতা অনুসারে এদের এরূপ বিভাগ বর্ণনা করে বিবেকীগণ বা শাস্ত্রকারগণ নিজস্ব যোগ্যতা অনুসারে এদের এরূপ বিভাগ করে থাকেন। তারপর বলছে যে এই তিনটি কোষ মিলিত হয়ে সূক্ষ্ম শরীর নামে অভিহিত হয়। তাহলে আমরা কি দেখলাম? বিজ্ঞানময়, মনোময় আর প্রাণময়, এই তিনটে কোষ একসাথে যুক্ত হয়ে সূক্ষ্ম শরীর গঠন করছে। তাহলে আমরা দুটো ব্যাপার পেলাম। একটা পেলাম অবয়ব, সূক্ষ্ম শরীরের 17টা অবয়ব, আর তিনটে কোষ। সূক্ষ্ম শরীরের 17টা অবয়ব কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মানে 15, মন বুদ্ধি 17, 17টা অবয়ব। এবার যখন বলা হচ্ছে তিনটে কোষ, তখন কি হচ্ছে? বিজ্ঞানময় কোষ অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় প্লাস বুদ্ধি। যখন বলছে মনোময় কোষ অর্থাৎ কর্তা। যখন বলছে মনোময় কোষ, তখন হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় প্লাস মন, তখন সেটা হয়ে যাচ্ছে করণ। আর যখন বলছে প্রাণময় কোষ, তখন হচ্ছে পঞ্চ প্রাণ আর পঞ্চ কর্মেন্দ্রিয়। মানে এই 17টা অবয়বই কিন্তু মিলিত হয়ে এই কোষগুলোকে উৎপন্ন করছে, সেটা হয়ে যাচ্ছে কার্য। এবার কি আসছে, আমরা অলরেডি সূক্ষ্ম ব্যষ্টি আর সমষ্টি অজ্ঞানকে জেনেছি। এবার এখানে এই সূক্ষ্ম শরীরেও ব্যষ্টি এবং সমষ্টি অজ্ঞানের কথা বলা হচ্ছে। কি বলছে? সকল সূক্ষ্ম শরীর এক বুদ্ধির বিষয় হয়ে বন বা জলাশয়ের মতন সমষ্টি, আর অনেক বুদ্ধির বিষয় হয়ে বৃক্ষের বা জলের মতন ব্যষ্টি। যখন একজনের বুদ্ধির কথা বলা হচ্ছে, তখন সেটা বন বা জলাশয়ের মতো। আর যখন অনেকের বুদ্ধির কথা বলা হচ্ছে, তখন সেটা বৃক্ষ বা জলের মতো। এখানে মনন ব্যাখ্যাটা আমি একটুখানি পড়ছি। মনন ব্যাখ্যায় কি বলছেন লোকনাথ স্যার, যে অজ্ঞানের সমষ্টি ও ব্যষ্টি ভেদে আমরা কথা আগে জেনেছি। বর্তমান শরীরে দুটো ভেদের কথা বলা হচ্ছে, মানে সূক্ষ্ম শরীরে দুটো ভেদের কথা বলা হচ্ছে, যেটা সমষ্টি আর ব্যষ্টি। সমষ্টি মানে হলো সমূহ এবং ব্যষ্টি মানে ব্যক্তি। সূক্ষ্ম শরীরকে এক আকার এবং অনেক আকার বুদ্ধি দিয়ে গ্রহণ করাই হলো এই ভেদ স্বীকারের ভিত্তিভূমি। মানে এক আকার বুদ্ধি আর অনেক আকার বুদ্ধি। সাধারণত কোনো বস্তু একই সঙ্গে এক ও অনেক হতে পারে না, কিন্তু সূক্ষ্ম শরীর এই দুটি রূপই প্রতিপাদন করতে পারে।
সূক্ষ্ম শরীরের এই দুটি রূপই প্রতিপাদন করতে হবে, তাই সমষ্টি ও ব্যষ্টি রূপ স্বীকার করা হলো। সমষ্টি দৃষ্টিতে সূক্ষ্ম শরীর হবে এক এবং ব্যষ্টির দৃষ্টিতে সূক্ষ্ম শরীর হবে অনেক। যেমন অনেকগুলি গাছ যখন এক বুদ্ধির বিষয় হয় তখন তাকে বলা হয় বন, আর অনেক বুদ্ধির বিষয় হলে তখন গাছই বলা হয়। বৃহদারণ্যক উপনিষদে লিঙ্গ শরীরের এই সমষ্টি বেষ্টি ভেদের কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যেটা পাচ্ছি যে হিরণ্যগর্ভের স্বরূপ আর তার নাম ভেদ। এতৎ সমষ্টি উপহিতম চৈতন্যম। তাহলে এই যে সমষ্টি সূক্ষ্ম শরীরের কথা বলা হলো, সেই সমষ্টি সূক্ষ্ম শরীর উপহিত যে চৈতন্য, তাকে বলা হচ্ছে সূত্রাত্মা। জ্ঞান ইচ্ছা ক্রিয়া শক্তিযুক্ত অপঞ্চীকৃত মহাভূতে অভিমানী বলে হিরণ্যগর্ভ ও প্রাণ নামে হিরণ্যগর্ভ বা ব্রহ্মা বলা হচ্ছে। এখানে কি বলেছে মননে, যে শাস্ত্রে হিরণ্যগর্ভকে সর্বজ্ঞ, অপহত পাকমা ইত্যাদি বলা হয়েছে, তাকে প্রভূত পুণ্যশালী এবং প্রথম জীব বলা হয়েছে। হিরণ্যগর্ভ ব্যষ্টি জীবের থেকে ভিন্ন। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, যে হিরণ্যগর্ভের এই যে সমষ্টি স্থূল প্রপঞ্চ অপেক্ষা সূক্ষ্ম বলে সূক্ষ্ম শরীর, মানে আমাদের এই যে স্থূল শরীর বা স্থূল জগৎ, এই যে হিরণ্যগর্ভ তার থেকে সূক্ষ্ম, সেই জন্য এটা সূক্ষ্ম শরীর। আবার বিজ্ঞানময়াদি তিনটি কোষ যুক্ত, এই যে কোষের কথা আমরা আলোচনা করলাম, সেই কোষ যুক্ত বলা হচ্ছে। কিন্তু কেননা আমরা কি পাচ্ছি, যে কোষ ভেদে জীবের অবস্থান এবং ব্যষ্টি সমষ্টি ভেদ। তো আহ কোষযুক্ত বিজ্ঞানময়াদি অর্থাৎ বিজ্ঞানময়, মনোময়, প্রাণময় কোষযুক্ত হওয়ায় বিজ্ঞানময়াদি কোষত্রয়ং। কোষত্রয়ং কি কি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলতে হবে বিজ্ঞানময়, প্রাণময়, মনোময়, বা বিজ্ঞানময়, মনোময়, প্রাণময়, সিরিয়ালি বলো। জাগ্রত বাসনা ময়ত্বাৎ স্বপ্নঃ। অর্থাৎ যেহেতু বিজ্ঞানময় কোষত্রয় যুক্ত রয়েছে এবং জাগ্রতকালীন অবস্থা বাসনা বিশিষ্ট, তাই এটাকে স্বপ্ন বলা হচ্ছে। এই স্বপ্ন কিন্তু আমরা যে স্বপ্ন দেখি ড্রিম, সেরকম বলা হচ্ছে না। এটা যে সূক্ষ্ম স্থূল জগতের থেকে ভিন্ন সেটা বোঝাতে স্বপ্ন বলা হচ্ছে। অতএব স্থূল জগতের লয় স্থান বলা হচ্ছে। মানে এই যে হিরণ্যগর্ভ, এটা হচ্ছে যখন স্থূল জগৎ লয় প্রাপ্ত হয় তখন এখানে মিলিত হয়, এইরকম ব্যাপারটা। এখানে আমি মননের ব্যাখ্যাটা একটু পড়ছি। কি বলা হচ্ছে, যে হিরণ্যগর্ভের সমষ্টি যেহেতু স্থূল প্রপঞ্চের তুলনায় সূক্ষ্ম, তাই বলা হচ্ছে সূক্ষ্ম শরীর। আসলে পঞ্চীকৃত স্থূল প্রপঞ্চের থেকে অপঞ্চীকৃত ভূত থেকে সৃষ্ট উপাধি সূক্ষ্ম হয় এবং এই সূক্ষ্ম প্রপঞ্চই হিরণ্যগর্ভের দ্বারা স্থূল রূপে পরিণত হয়। যা অব্যকৃত তাকে সূক্ষ্মরূপ প্রদানের সামর্থ্য কিন্তু তার নেই। বিজ্ঞানময় কোষ হলেন জ্ঞান শক্তিমান, মনোময় কোষ ইচ্ছা শক্তিমান, প্রাণময় কোষ ক্রিয়া শক্তিমান। সেটা আমরা আগেই জেনেছি। এবার গ্রন্থকার বলতে চাইছেন যে জাগ্রতকালীন বাসনা বিশিষ্ট কিন্তু জাগ্রত বিষয় রহিত, তাই স্বপ্ন। মানে কি বলা হচ্ছে, যে ঈশ্বরের ইচ্ছার কারণে জগৎ সৃষ্টি হয়েছে। তো ঈশ্বরের যদি কোনো শরীর না থাকে, ইচ্ছার জায়গা আসবে না। সেই কারণে এই যে সমষ্টি অজ্ঞান থেকে যে শরীর উৎপন্ন হচ্ছে সেটা সূক্ষ্ম শরীর এবং সেটাই হচ্ছে হিরণ্যগর্ভ, এবং সেখানেই সবকিছু লয় প্রাপ্ত হচ্ছে। এবার যেহেতু সেটা যে এই স্থূল জগৎ, জগৎ প্রপঞ্চ তার থেকে সূক্ষ্ম এবং জাগ্রতকালীন অবস্থা, সেই কারণে এটাকে স্বপ্ন বলা হচ্ছে। কিন্তু বাসনাযুক্ত আবার স্থূল জগতের থেকে সূক্ষ্ম, এই দুটো কারণে এটাকে বলা হচ্ছে স্বপ্ন। অতএব ওই সমষ্টিকে স্থূল জগতের লয় স্থানও বলা হয়। স্থূল জগতের লয় স্থান কেন বলা হচ্ছে, যখন স্থূল জগৎ বিনাশ হয় তখন সেটা সূক্ষ্মে পরিণত হয়, সেই কারণে স্থূল জগতের লয় স্থান বলা হচ্ছে। এবার তাহলে পরের পয়েন্ট কি আসছে, যে তৈজসের স্বরূপ এবং তৈজস শরীরের নাম। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, যে ব্যষ্টি শরীর উপহিত চৈতন্য। তাহলে আমরা এতক্ষণ দেখলাম সমষ্টি শরীর উপহিত যে চৈতন্য, সেটাকে বলা হচ্ছে সূত্রাত্মা বা হিরণ্যগর্ভ। আর ব্যষ্টি শরীর উপহিত যে চৈতন্য, সেটাকে বলা হচ্ছে তেজস।
তেজময় অন্তঃকরণের দ্বারা উপহিত বলে এটাকে বলা হচ্ছে তেজস। এবার এর উপাধিভূত যে শরীর সেটা স্থূল শরীরের তুলনায় সূক্ষ্ম বলে সূক্ষ্ম শরীর, বিজ্ঞানময় প্রভৃতি ক্রোশত্রয়াত্মক, জাগ্রত বাসনাময় বলে স্বপ্ন। অতএব স্থূল শরীরের লয় স্থান। তাহলে দুটোর পার্থক্য কি হচ্ছে? দুটো একই তো কথা বলা হলো, পার্থক্যটা কোথায় হচ্ছে? তাহলে পার্থক্যটা হচ্ছে ওই একই, সমষ্টি আর ব্যষ্টি অজ্ঞানের। সমষ্টি অজ্ঞান বা সমষ্টি শরীর উপহিত চৈতন্য হয়ে যাচ্ছে সূত্রাত্মা বা হিরণ্যগর্ভ, আর ব্যষ্টি শরীর উপহিত চৈতন্য হয়ে যাচ্ছে তেজস। এবার কি বলছে যে এই হিরণ্যগর্ভ ওই তৈজসের ভোগের কথা বলা হচ্ছে, যে এই যে সূত্রাত্মা বা হিরণ্যগর্ভ এবং তৈজস বা জীব, মানে এক কথায় হচ্ছে সূত্রাত্মা বা হিরণ্যগর্ভ বা ঈশ্বর, এবং তৈজস বা জীব বা অল্পজ্ঞ প্রাজ্ঞ জীবের কথা বলা হচ্ছে। তখন স্বপ্নকালে, তখন বলতে স্বপ্নকালের কথা বলা হচ্ছে, সূক্ষ্ম মনোবৃত্তিগুলির দ্বারা সূক্ষ্ম বিষয় অনুভব করে। এবার এখানে মান্ডুক্য উপনিষদে এটার পরিপ্রেক্ষিতে কি বলা হয়েছে? তৈজসে সুখ বিষয় ভোগ, তৈজস সূক্ষ্ম বিষয় ভোগ করেন, অর্থাৎ এটা মান্ডুক্য উপনিষদের ভাষায় হচ্ছে প্রবি বিভুক্তা তৈজসহ, মানে তৈজস অর্থাৎ যে জীবের সূক্ষ্ম শরীর সেটা সূক্ষ্ম বিষয়কে ভোগ, মানে সূত্রাত্মা বা হিরণ্যগর্ভ সূক্ষ্ম বিষয়কে ভোগ করছে, তৈজসও সূক্ষ্ম বিষয়কে ভোগ করছে স্বপ্নকালে, কিন্তু সূক্ষ্ম মনোবৃত্তির দ্বারা। আচ্ছা, এখানে আমরা মননে আরেকটা লাইন পাচ্ছি যে জগতের প্রলয়কে আমরা এটা আরো আগে আলোচনা করেছি যে জগতের প্রলয়কে বলা হচ্ছে ঈশ্বরের সুষুপ্তি, যখন জগতে প্রলয় ঘটছে। আর প্রাজ্ঞের সুষুপ্তি হচ্ছে নিদ্রা। তাই বর্তমানকালে কি বলা হচ্ছে যে এই যে কথাটা এখানে বলা হলো যে সূক্ষ্ম শরীরের সমষ্টি দ্বারা উপহিত যে চৈতন্যরূপ সূত্রাত্মা এবং সূক্ষ্ম শরীরের ব্যষ্টির দ্বারা উপহিত যে চৈতন্যরূপ তেজস, এরা নিজ নিজ স্বপ্নকালে মনের বৃত্তির দ্বারা সূক্ষ্ম বিষয়ের অনুভব করে। যখন এই দুটোর সুষুপ্তি হয় তখন এক সমষ্টির সুষুপ্তিকালে প্রলয় ঘটছে, আর যখন নিদ্রা হচ্ছে প্রাজ্ঞের সুষুপ্তি হচ্ছে নিদ্রা, অর্থাৎ দৈনন্দিন প্রলয়। একইভাবে স্বপ্নাবস্থায় সূক্ষ্ম বিষয়সমূহ অনুভব করে থাকেন। সূত্রাত্মার স্বপ্ন হচ্ছে প্রলয়, সূত্রাত্মার স্বপ্ন হচ্ছে প্রলয় ও সৃষ্টির মধ্যবর্তী অবস্থা, মানে জাগ্রত আর সুষুপ্তির মাঝখানে থাকছে স্বপ্ন। তো সূত্রাত্মার স্বপ্ন হচ্ছে প্রলয় আর সৃষ্টির মধ্যবর্তী অবস্থা, মানে হচ্ছে স্থিতি, মানে সৃষ্টি স্থিতি লয় বলা হয় তো। তো সৃষ্টি আর প্রলয়ের মধ্যবর্তী যে স্প্যানটা সেটা হচ্ছে স্থিতি। আবার তৈজসের স্বপ্ন হচ্ছে সুষুপ্তি ও জাগরণের মধ্যবর্তী অবস্থা, অর্থাৎ আমি যখন ঘুম থেকে উঠছি আর গভীর ঘুমে নিদ্রা যাচ্ছি, এই দুটোর মাঝখালীন যে অবস্থা, মানে স্বপ্নাবস্থা। এখানে কিন্তু জাগ্রত অবস্থার কথা বলেনি, কারণ জাগরণটাই জাগ্রত অবস্থা। সুষুপ্তি মানে গভীর ঘুমে যে আমি আচ্ছন্ন থাকছি, এবং জাগরণ মানে জাগ্রত অবস্থা, মানে বর্তমানে আমরা যেরকম জেগে রয়েছি সেই অবস্থা। এই দুটোর মধ্যবর্তী যে অবস্থা সেটা হচ্ছে স্বপ্নাবস্থা, মানে যে টাইমে তাকে আমরা ড্রিমিং স্টেট বা স্বপ্নকালীন অবস্থা বলে থাকি সেটা। তো এবার কি বলছে যে সুষুপ্তিকালে শুধু অবিদ্যাই সক্রিয় থাকে, কিন্তু স্বপ্নাবস্থায় জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়ের লয় হয় ঠিকই, কিন্তু অন্তঃকরণের লয় হয় না। জ্ঞানেন্দ্রিয় অন্তঃকরণের লয় কেন হচ্ছে? আমার যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আমি যখন ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখছি আমার কিন্তু সেই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের কোনো কাজ হচ্ছে না। আবার আমার পঞ্চ কর্মেন্দ্রিয় কোনো কাজ হচ্ছে না, কারণ আমরা বিছানায় শুয়ে রয়েছি এবং আমাদের স্বপ্ন চলছে, তো অন্তঃকরণের কাজ হচ্ছে। মানে আমাদের মন বুদ্ধি চিত্ত অহংকার এইগুলো কাজ করছে, কারণ স্বপ্ন অবস্থা তো আমাদের আমি ভাবনা থাকে, আমি এটা দেখছি। এবং এক এক সময় আমাদের এমন অনুভব হয় যেন এটা পুরো রিয়েল। ঘুম ভাঙার পর আমাদের রিয়েলাইজ হয় যে এটা আমি এতক্ষণ যা দেখছিলাম সেটা স্বপ্ন ছিল, রিয়েল রিয়েল ছিল না। এখানে কি বলছে? সুষুপ্তিতে অবিদ্যা বৃত্তি দ্বারা আনন্দ ও অজ্ঞানের অনুভব হয়, অপরদিকে স্বপ্ন বৃত্তিকালে অন্তঃকরণ বৃত্তি দ্বারা সূক্ষ্ম বিষয়ের সমূহের অনুভব হয়। তো সূক্ষ্ম বিষয় সমূহের অনুভব হয় কেন না? সেগুলো আমাদের জাগতিক বস্তু নয় স্বপ্নকালে আমরা যেগুলো দেখছি, কিন্তু আমাদের এমনও হচ্ছে হয়তো আমি স্বপ্নে দেখলাম আমি কিছু খাচ্ছি, বা আমি কোথাও ঘুরতে গেছি, বা আমি কোনো একটা কাজ করছি, কিন্তু সেটা কিন্তু বাস্তবে ঘটছে না, অথচ সেগুলো আমরা দেখছি, সেগুলো আমরা করছি।
ফিল করছি, একটা আনন্দ অনুভব করতে পারি অনেক সময়। তো এই যেগুলো হচ্ছে এগুলো হয়ে যাচ্ছে সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম শরীরে মনোবৃত্তি মাত্র ভোগ হয়। আচ্ছা, এখানে আর কি বলা হচ্ছে যে তেজস ও হিরণ্যগর্ভের সম্বন্ধ। তো তেজস আর হিরণ্যগর্ভের সম্বন্ধ কি? তেজস মানে হচ্ছে জীবের সূক্ষ্ম শরীর, আর হিরণ্য মানে জীবের স্বপ্নাবস্থাকালীন যে শরীর সেটা তেজস। আর যখন হিরণ্যগর্ভের অর্থাৎ সমষ্টি হয়ে যাচ্ছে, অর্থাৎ ঈশ্বরের কথা বলা হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে হিরণ্যগর্ভ। তা এখানে কি বলছে যে এই স্থলেও বন এবং বৃক্ষ কিংবা জল ও জলাশয় অভিন্ন, তেমনি সমষ্টি সূক্ষ্ম শরীর ও ব্যষ্টি সূক্ষ্ম শরীরও অভিন্ন। সেই রূপে বন অবচ্ছিন্ন আকাশ ও বৃক্ষ অবচ্ছিন্ন আকাশ যেমন অভিন্ন, অথবা জল প্রতিবিম্বিত ও জলাশয় প্রতিবিম্বিত আকাশ যেমন অভিন্ন, তেমনি সমষ্টি সূক্ষ্ম শরীর উপহিত চৈতন্য চৈতন্য সূত্রাত্মা এবং ব্যষ্টি শরীর উপহিত চৈতন্য অভিন্ন। অর্থাৎ কি বলতে চাইছে যে যখন আমাদের ওই একই ভাবে, উদাহরণটা বন আর জলাশয়েরই দেওয়া হয়েছে, ঠিক একইভাবে কি বলা হচ্ছে যে বনের ক্ষেত্রে যে আকাশ অবচ্ছিন্ন রয়েছে, মানে একটা গাছের সাথে আরেকটা গাছের মাঝে তো ফাঁক রয়েছে, ইভেন একটা গাছেরও বিভিন্ন ডালপালার মাঝে ফাঁক রয়েছে, অর্থাৎ শূন্য স্থান রয়েছে। তো একটা বন উপহিত যে শূন্য স্থান বা জলে উপহিত যে আহ, প্রতিবিম্ব, সেগুলো যেরকম অভিন্ন হয়, এবং জল এবং জলাশয়ে উপহিত যে আকাশ, সেটা যেরকম অভিন্ন, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক একইভাবে কি বলছে যে সমষ্টি সূক্ষ্ম শরীর শরীর উপহিত যে চৈতন্য এবং ব্যষ্টি সূক্ষ্ম শরীর উপহিত যে চৈতন্য সেটাও এক। অর্থাৎ হিরণ্যগর্ভ উপহিত যে চৈতন্য এবং তৈজস উপহিত যে চৈতন্য, অর্থাৎ ঈশ্বর উপহিত চৈতন্য এবং জীব উপহিত চৈতন্য উভয়ই এক। একইভাবে যেভাবে আমি মহাবাক্যেরটা দেখিয়েছিলাম, মহাবাক্যের আলোচনাটা পরে আছে, বাট আমি ওটা অলরেডি আগে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে উভয়ের একাত্মতা প্রতিপাদিত হচ্ছে। নেক্সট সেশনে আমরা পঞ্চীকরণ আর ত্রিবৃতকরণ নিয়ে আলোচনা করব, ওটা একটু হোয়াইট বোর্ডে করে দেখাতে হবে, তাই আজকের সেশনে একদমই সেটাতে যাচ্ছি না, একদম শুরুই করছি না। আজকে সেশনটা এখানেই শেষ করছি। আজকে যেটুকু পড়ালাম সেটা নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আর নেক্সট সেশন শনিবার আবার, ওই দিন পঞ্চীকরণ এবং ত্রিবৃতকরণ নিয়ে আলোচনা। আজকে সেশনটা এখানেই শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। থ্যাংক ইউ।